আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান। এনভিএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারী ইস্যুতে তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য, ব্যক্তিগত কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে জানালেন কাদের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন গড়া বক্তব্যের অভিযোগ বিএনপির বিরুদ্ধে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন বলেন বিএনপি নেতারা। জিয়া পরিবার নিয়ে অশ্রাব্য বক্তব্য সহ্য না করার হুঁশিয়ারি। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো দৃঢ় করতে মৈত্রী দিবসের ভিডিও বার্তায় আহ্বান প্রধানমন্ত্রীর। লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দিনভর টানা বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বিপাকে দিনমজুররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারী ইস্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বক্তব্য তার ব্যক্তিগত, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও মন গড়া বক্তব্যে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার 2 সিটির মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণতন্ত্র স্বাধীনতার শত্রুরা এখনও তৎপর, নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে হাস্যকর বলেও মন্তব্য তার। তারা দেশে অশান্তি সৃষ্টি করে আজকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দেশে বিদেশে বাংলাদেশ বিরোধী চক্রান্ত যারা অব্যাহত রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খালেদা জিয়া না থাকলে নাকি আওয়ামী লীগ থাকবে না। আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেব আবল তাবল বকতে গিয়ে আজকে তিনি খেই হারিয়ে ফেলছেন। খেই হারিয়ে তার মুখে স্লিপ হয়ে গেছে। তিনি আসলে বলতে চেয়েছিলেন যে খালেদা জিয়া না থাকলে বিএনপি থাকবে না। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, এটা আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য নয়। অবশ্যই আমি বিষয়টি এ ধরনের বক্তব্য কেন সে দিল এটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 ডিসেম্বর বিকেল 4টায় শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। জিয়া পরিবারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানান বিরোধী নেতারা। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভাটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। জিয়া পরিবারকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ছিল নাকি, আমি শুনেছি ডাক্তারি পড়তে, ডাক্তার হলো, এবং আমার সম্ভবত জামালপুরের সরষাবাড়ি, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে এক সময়। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা। ছাত্রলীগ পরে, আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে। প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে, কারণ আপনি প্রধানমন্ত্রী। এই দেশের মানুষের নিরাপত্তা, তার নিজের মর্যাদাকে রক্ষা করা এবং একই সঙ্গে এই ভয়াবহ মুক্তি যদি একজন দেশের একজন মন্ত্রী করতে পারে, তাহলে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই। টালবাহানা না করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দেওয়ার জোর দাবি জানান বিএনপি নেতারা।
এই সমস্ত নোংরা লোকজনকে মন্ত্রিসভায় স্থান দিয়ে বাংলাদেশ সচিবালয়কে অপবিত্র করেছেন। আপনারা সচিবালয়কে অপবিত্র করেছেন, অন্যায়ের একটা ফ্যাক্টরি বানিয়েছেন, মিথ্যা করার একটা ফ্যাক্টরি বানিয়েছেন, চুরি করার একটা ফ্যাক্টরি বানিয়েছেন। এই সমস্ত বন্ধ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। আইনমন্ত্রী প্রতিদিনই পুঁথি পড়ে, আইনের পাতা পড়ে, আইন সম্বন্ধে তার যা কোনো জ্ঞান নেই। সরকারকে এক কথাই বলবো, তাল বাহানা ছাড়া সোজা কথা বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করবেন কি করবেন না। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও জানান বিএনপি নেতারা। এই গণতন্ত্র যিনি উপহার দিয়েছেন বাংলার মানুষকে, সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ওই পুরনো শহরে সেই স্লো পয়জনের মধ্য দিয়ে আজকে তাকে হত্যার পরিকল্পনা করছে। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসার ঘাটতির কারণে যদি ওনার কোনো অঘটন ঘটে, তাহলে এই হত্যার দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে এবং এই সরকারের ভবিষ্যতে ইতিহাসের পাতায় তাদের তো ঘৃণার চোখে দেখা হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব অন্যায় অবিচারের প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী মোদারাত হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নইলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার জাইমা রহমান, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি যদিও রাজনৈতিক পরিবারের সদস্য, তার কোনো রাজনৈতিক আইডিওলজি নাই। তিনি এই পেশায় একজন তরুণ পেশাদার, একজন মেধাবী ব্যক্তি। তাকে ঘিরে এই ধরনের মন্তব্য করার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নারীকে অপমান করা হয়েছে, আমাদের প্রত্যেকটি মাকে, আমাদের প্রত্যেকটি বোনকে অপমান করা হয়েছে। তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন, শপথ ভঙ্গ করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে তাকে আহ্বান জানাচ্ছি যে আপনি অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইবেন। না হলে প্রচলিত আইন অনুযায়ী আপনার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব অফহ্যান্ড একটা মন্তব্য একজন নারী সাংবাদিক সম্পর্কে করেছিল বলে তার সারা দেশে মামলা মোকদ্দমা হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। অথচ এমন একটা ঘটনা যেখানে নারী সমাজকে প্রশ্নবিদ্ধ করেছে, প্রত্যেকটি নারীকে অপমান করা হয়েছে। আমরা এখনো সুশীল এবং নারী সমাজ তাদেরকে কাউকে বেশি আগ্রহী দেখছি না। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার সংবিধান অমান্যকারী ও মিথ্যাবাদী বলেই দায়িত্বশীল ব্যক্তিরা যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় যুব অধিকার পরিষদের কাউন্সিলে যোগ দিয়ে জাতীয় সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তিনি। সর্বত্রই দুর্নীতির কথা উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, সরকার ঘোষিত ন্যায্য সুবিধা পেতে মুক্তিযোদ্ধা কমান্ডারদেরও পদে পদে ঘুষ দিতে হয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে তাদের সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি দাবিও জানান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বক্তব্য রাখেন। সরকার সংবিধানকে স্বীকার করে না, সেই সরকার সত্যকে স্বীকার করে না, তাদের কি বলে? তার প্রতারক, মিথ্যাবাদী। আপনারা যদি সবাই সম্মিলিত হয়ে আন্দোলনটা না করেন, আমি আমার পেনশন টাকা ঢুকে আপনাদের গণতন্ত্র কবর হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। ঢাকা দিল্লি অংশীদারিত্ব পরিপক্ক হয়েছে, গতিশীল ও কৌশলগত আকার নিয়েছে, যা সার্বভৌমত্ব, সমতা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে বলেও মন্তব্য তার। মৈত্রী দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। Our partnership is not confined to the treaties, MOUs, bilateral agreements that provide the formal structures for our working relations. Today, our grand partnership has matured,
taking dynamic, comprehensive, and strategic shape, and is based on sovereignty, equality, trust, and mutual respect. The core of the bilateral relationship now needs to concentrate on people to people contact, trade, business, and connectivity. এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, কোনো বুলেট খরচ না করেই ভারতের সাথে বড় বড় সমস্যার সমাধান করেছে বাংলাদেশ। সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত স্বাধীনতার 50 বছর ও বাংলাদেশকে স্বীকৃতির 50 বছর উপলক্ষে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি বলেন, সংলাপের মাধ্যমেই ভারতের সাথে সমস্যার সমাধান করেছে বাংলাদেশ। তিনি আরও বলেন, ছোটখাটো অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বাংলাদেশ ভারতের সমস্যা সমাধানের প্রক্রিয়া বিশ্বের জন্য একটা মডেল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ভিসা ছাড়াই যেন দুই দেশের মানুষ যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর একে আব্দুল মোমেন। ভুটান যাতে বাংলাদেশে দেয়া বন্দর ব্যবহারের সুযোগ নিতে পারে সে ব্যাপারে ভারতের সহায়তা কামনা করেছেন তিনি। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ভারতীয় হাইকমিশনার ও ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আজকে আমাদের সময় সংক্ষিপ্ত বলে তার কাছ থেকে আমি বলে থাকি যে আমাদের রিসার্চার শুড ডু এ রিসার্চ স্টাডি যে ভারত বাংলাদেশের সম্পর্ক যতগুলো মোটামুটি বড় সমস্যা আমরা সমাধান করেছি সেইটা পৃথিবীকে বোঝায়। মুসলমান অধ্যুষিত দেশ হয়ে মুসলমান অধ্যুষিত অধিকাংশ দেশেই শুধু মারামারি কাটাকাটি, যদি আপনার দেখেন ইয়েমেন অ্যান্ড সৌদি দেখেন, আপনি কি দেখেন ইরাক ইরান দেখেন, আপনি যেগুলো দেখেন সেখানে সবসময় সংঘাত, আর আমরা এখানে একটি বুলেটও খরচ করি নাই। লঘুচাপের প্রভাবে অসমের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহন সংকট আর রাস্তায় পানি জমায় ভোগান্তি বেড়েছে আরও। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুররা। সন্ধ্যার দিকে রাজধানীতে বৃষ্টি কমলেও দেশের বেশিরভাগ অঞ্চলে অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো দেখা নেই সূর্যের। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তৈরি হয়েছে লঘুচাপ। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে। অসময়ের বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। বিভিন্ন সড়কে পানি জমায় স্কুলে ও কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। যারা নর্মাল জীবনযাপন করে তাদের জন্য সমস্যাটা বেশি। যাদের কাছে প্রাইভেট কার আর আপনার নিজস্ব গাড়ি আছে, যানবাহন আছে, তাদের কাছে সমস্যাটা কম। যাদের ছাতা নাই তাদের তো কষ্ট হইতেছে, গাড়ি গুড়ি কম আছে। বৃষ্টি হওয়ার কারণে যে বাসগুলো নিয়মতান্ত্রিকভাবে চলছে না, যে কারণে আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি এমনিতেই তো হাফ পাস হওয়ার পর থেকে বাসওয়ালারা আমাদের খুব একটা নিতে চায় না, আর এখন তো আরও নিচ্ছে না। বৃষ্টিতে অনেক সমস্যা হইতেছে, বৃষ্টি লেগে যাইতে পারি না, বাস পাই না, রিক্সা পাই না। আমরা তো সাধারণ পাবলিক বাসে করে যেতে হয়, সেই দিক দিয়ে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় বৃষ্টিতে ভিজে। আর জীবিকার তাবিকে, জীবন বাঁচার তাবিকে আমাদের মাঠে নামতে, রাস্তায় নামতেই হবে। একটানা বৃষ্টির মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুরিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই অনেকেই বেরিয়েছেন কাজের সন্ধানে। ঠান্ডা লাগে, গাড়ি চালাইতে সমস্যা। বৃষ্টিতে সমস্যা তো ঠান্ডা, আর মানুষজন তো চলাফেরার সমস্যা। এখন যেতে যাওয়া আসি কষ্ট, টাকা পয়সার কষ্ট। রাজধানীতে গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফরিদপুরে 76 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গলবার থেকেই স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া। আগামীকাল অনওয়ার্ডে বাংলাদেশ অঞ্চলে এই বৃষ্টিপাতের ধারা এবং বৃষ্টিপাতের পরিমাণ দুটোই কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী দিন থেকেই অর্থাৎ আগামী পরশু দিন থেকেই সারা বাংলাদেশের আবহাওয়া মোটামুটি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায়ও। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ট্রাক চাপায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমন হত্যার বিচার সহ সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে মিরপুরে বেগম রোকেয়া সড়কে বিশ্ববিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 3 ডিসেম্বর মঙ্গলবার রাতে বিমানবন্দর সড়কে মোটরসাইকেল আরোহী মাহাদি হাসান লিমনকে একটি ট্রাক চাপা দেয়, এতে তার মৃত্যু হয়। লিমন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা কফিন মিছিল করে। মিছিলটি শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর হয়ে আবারও গ্রিন ইউনিভার্সিটির সামনে শেষ হয়। এদিকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
হবিগঞ্জ, লালমনিরহাট ও পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস আজ। ৭১-এর এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। পরে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ শাহজাহান মিয়া সহ মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও হবিগঞ্জের অবহেলিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও বীরাঙ্গনাদের তালিকা প্রকাশ করা হয়নি। রাজাকার মুক্ত বাংলাদেশের দাবি জেলার মুক্তিযোদ্ধাদের। এদিকে ৭১-এর এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল লালমনিরহাটও। পাক হানাদাররা রেলওয়ে রিকশা স্ট্যান্ড ও বর্তমানে বিডিআর ক্যাম্পে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশগুলো ফেলে দিয়েছিল যত্রতত্র। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীনে জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধ করে বিজয় নিশ্চিত করেন। ৭১-এর এই দিনে শত্রু মুক্ত হয় পটুয়াখালী, কলাপাড়াও। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও কলাপাড়ায় কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের অংশ হিসেবে দেশের তৃণমূল মানুষের কাছে পৌঁছে গেছে প্রযুক্তির আশীর্বাদ। জেলা ই সেবা কেন্দ্র, ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ অগণিত সেবা মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করেছে। বিভিন্ন জেলা ঘুরে সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে অগ্রগতি নিয়ে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে রূপকল্প ২০২১-এ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ এই ১৩ বছরে প্রধানমন্ত্রী ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শিতায় প্রযুক্তি খাতে এগিয়েছে অনেক দূর। প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতেও গড়ে তোলা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। পাঠ্য বইয়ের পাশাপাশি বিষয় সংশ্লিষ্ট তথ্য, ছবি ও ভিডিও থেকে শিক্ষা নিতে পারছে ছাত্রছাত্রীরা। পাঠ্য বই লেখা থাকার কারণে জাস্ট আমরা ধারণাটা পেতে পারি। প্রজেক্টরের 3D ক্লাসের মাধ্যমে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি। ডিজিটাল ক্লাসে আমাদের ইংরেজি ক্লাস করানো হয়, আইসিটি ক্লাস করানো হয়, আইসিটির বিভিন্ন তথ্য আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখানো হয়। প্র্যাকটিক্যালি দেখব এবং আমি শিখব, এটার জন্য মাল্টিমিডিয়া ক্লাসটা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য মাধ্যমিক পর্যায়ে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শেখ রাসেল স্কুল অফ ফিউচার স্থাপনের কাজ চলছে, যেখানে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড, 3D প্রিন্টার, আরডুইনো স্টার্টার কিট, রোবোটিক্স ইনস্ট্রুমেন্ট, প্রোগ্রামেবল প্লেয়িং ইনস্ট্রুমেন্ট ও VR গিয়ার সহ নানা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই উদ্ভাবনী প্রযুক্তির সাথে পরিচিত করে তোলা হবে। ২৫ সালের মধ্যে আমরা আরও ২৭,০০০ আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করব। আরও ৩০০ নতুন করে স্কুল অফ ফিউচার স্থাপন করব। রোবোটিক্স, অগুমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেইন নিয়ে আমাদের শিশু কিশোররা তারা গবেষণা করবে, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে বড় হবে। এই লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের জন্য কাজ করছেন। উপজেলা পর্যায়ে সরকারি সেবাগুলোকে ডিজিটালাইজ করা হয়েছে। ৮,০০০-এর বেশি ডিজিটাল সেন্টার থেকে ৩০০-রও বেশি সেবা পাচ্ছে মানুষ। ডিজিটাল সেন্টার থেকে সহজে পাওয়া যাচ্ছে জন্ম, মৃত্যু, ভূমি উন্নয়ন কর ও নামজারির সনদ, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের আবেদনও করা যাচ্ছে অনলাইনে। জমি খারিজ করা, তারপরে জন্ম নিবন্ধন এসব করতে আমরা এখানে অনেক ধরনের সুবিধা পাই। একটা খারিজ করার জন্য 10,000, 12,000 করে টাকা আমাদেরকে দালালের হাতে দিতে হতো। তারপরেও অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতে হতো। এখানে কেবলমাত্র 1150 টাকা দিয়ে আমরা খারিজ করে নিয়ে চলে আসতে পারতেছি। আর কোনো পয়সা আমাদেরকে এক্সট্রাভাবে দিতে হয় না, কোনো হয়রানি হতে হয় না, কোনো ঝামেলায় পড়তে হয় না। শুধু তাই নয়, নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করে স্বাবলম্বী হতেও ডিজিটাল সেন্টারকে কাজে লাগাচ্ছেন অনেকে। আমাদের ওয়েবসাইটে আছে www.gramerhat.com, এটাতেও হয় এবং অনলাইনেও যদি অর্ডার দেয় এটা আমরা ওই কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দিই। আমাদের ৮,০০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ১৬,০০০ তরুণ তরুণীর মাধ্যমে ১ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে কিন্তু সেবা গ্রহণ করছে। আরও প্রায় আমাদের ৭০০ মতো ইউনিয়ন বাকি ছিল, সেখানেও আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যাচ্ছি, আগামী 1 বছরের মধ্যে হবে। আর ১০০-র মতো ইউনিয়ন আছে যেগুলো অত্যন্ত দুর্গম, সেখানে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে আমরা কানেক্টিভিটি দিচ্ছি। আপনার বাড়ি থেকে আপনি 2 কিলোমিটারের মধ্যে যাতে সরকারের একটা ডিজিটাল সেন্টার আপনি পান, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তবে এসব ডিজিটাল সেবাকে আরও কার্যকর ও জনপ্রিয় করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। একসময় বিদ্যুৎও ছিল না এই এলাকাগুলোতে, আর এখন পৌঁছে গেছে ইন্টারনেট সেবা। এর মাধ্যমে শুধু নাগরিক সুবিধাই বাড়েনি, উদ্যোক্তারাও বদলে নিয়েছেন নিজেদের ভাগ্য।
আর এভাবেই ক্রমেই বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা সবার। শিহাব হোসেন, বাংলা ভিশন, পবা, রাজশাহী। ঢাকা সিএমএইচে অনন্ত সমরে ভাস্কর্য অন্যান্য স্থাপনা উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে সিএমএইচ পরিদর্শন ও নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্য সহ নতুন 4টি স্থাপনা উদ্বোধন করেন সেনাপ্রধান। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার এবং লেজার ভিশন কেন্দ্র। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারির সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্ম উৎসর্গকারী সদস্যদের স্মৃতিতে সিএমএইচে অনন্ত সমরে ভাস্কর্যটি নির্মিত হয়েছে। অ্যানেস্থেসিয়া বহির্বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র সিএমএইচের চিকিৎসা সেবা আরও আধুনিক ও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। আগামী 9 জানুয়ারি প্রতিবেদন আকারে জানতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল কাইয়ুম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.কে.এম. আমিন উদ্দিন মানিক। কর ফাঁকি দিয়ে নামে বেনামে সম্পদে পাহাড় গড়া, আইন অমান্য করে দেশের টাকা বিদেশে পাচার ও অবৈধ আয়ে বৈধ ক্ষমতার মালিক হওয়া নিয়ে 2016 সালের এপ্রিলে পানামা পেপারস নামে দুর্নীতি সংবাদ আসে বিশ্ব গণমাধ্যমে। আদালত সবাইকে শুনে কাগজপত্র ঘেটে দেখে শুনে বিএফআইইউ এবং সিআইডিকে কাছে একটা রিপোর্ট চেয়েছে যে দুর্নীতি দমন কমিশন যেই কাগজগুলো তোমার কাছে চাচ্ছে তুমি সেগুলো প্রোভাইড করতে পারছো না কেন। কাজে এই ব্যাপারে বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী 9 জানুয়ারি 2022 তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে এবং বিএফআইইউকে হলফ করে বলতে হবে কেন তুমি কাগজগুলো প্রোভাইড করতে পারছো না। আদালত খুব উদ্বেগ প্রকাশ করেছেন, দেশের দুর্নীতি বারবার অনেক বেশি হচ্ছে কিন্তু কমিশন কাজ চালিয়ে যাচ্ছে, আমরাও খুব ভিজিলেন্টে কাজ করছি কিন্তু দুর্নীতি কমছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে। চিত্রনায়িকার সাথে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের ফোনালাপে অশ্লীল কিছু থাকলে তা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি আইনজীবী রেজাই রাকিব। আর নৈতিক স্খলনের অভিযোগে তথ্য প্রতিমন্ত্রীর অভিশংসন করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র জ্যোতির্ময় বড়ুয়া। কোর্ট ইনস্ট্রাকশন দেয় বা নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়, বিটিআরসি তা খুবই সিরিয়াসলি সাথে সাথে এটাকে অ্যাড্রেস করে যতটুকু সম্ভব যাদের কাছে যোগাযোগ করে যারা এখানে সাথে স্টেক হোল্ডার আছেন, লাইক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা অন্যান্য প্ল্যাটফর্ম যারা তাদের সাথে যোগাযোগ করে এটা নামানোর জন্য যা যা করা দরকার তারা করে। বিটিআরসি যদি দেখে যে এটা নামানো উচিত অবশ্যই বিটিআরসি নামাবে, অথবা সরকার থেকে বা ইন্টেলিজেন্স থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে বা কোর্ট থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে বিটিআরসি অ্যাজ পার ল যে ক্ষমতা যেটা আছে ওটা তারা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমচার হচ্ছে যে বক্তব্য সেটা আসলে এতটাই কুৎসিত, সেটা একজন এমপি নয়, যে কোনো সাধারণ মানুষের মুখেও আসলে খুবই বেমানা। এবং এইটি প্রচার মাধ্যম যেভাবে প্রচার হচ্ছে আমি মনে করি যে তার বিরুদ্ধে অভিশংসনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংসদ সদস্য পদও খারিজ করা উচিত। আর তাছাড়া তার বিরুদ্ধে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপরাপর মাধ্যমে যেভাবে এটি ছড়িয়ে পড়েছে অন্যান্য আইনগত ব্যবস্থাও নেওয়া উচিত। করোনায় গত একদিনে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনায় দেশে মোট মৃতের সংখ্যা 28,005 জন। 24 ঘন্টায় 19,237টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 277 জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,77,720 জনে। নতুন সুস্থ 326 জন। মোট সুস্থের সংখ্যা 15,42,600 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.44, সুস্থতার হার 97.77 এবং মৃত্যুর হার 1.78। মারা যাওয়া 4 জনের মধ্যে ঢাকা বিভাগে 2 জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার কার্যক্রম কাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামি পক্ষে সাফাই সাক্ষী সহ যুক্তিতর্কের কার্যক্রম শুরু হয়। 14 আসামি সাফাই সাক্ষী দেবে না বলে লিখিত বক্তব্য পেশ করে দাবি করে নির্দোষ হিসেবে
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মঙ্গলবার বক্তব্য নেওয়া হবে নন্দ দুলালের। প্রদীপের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তাদের বেশিরভাগ ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার আসামি বলে দাবি করেন তার আইনজীবী, কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে। এর আগে বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামিকে সোমবার সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেন খান। চট্টগ্রামের রেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে 3 গাড়ির সংঘর্ষের ঘটনায় গেটম্যান এবং আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে পাহাড়তলী থেকে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিল গেটম্যান আশরাফুল। গেল শনিবার ঝাউতলা রেলগেটে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ প্রাণ হারান 3 জন। ঘটনায় বাস ড্রাইভারকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করে পুলিশ। এদিকে চট্টগ্রাম আদালত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানান, রোববার মাদকের মামলায় আদালতে নিয়ে আসা হলে কৌশলে পালিয়ে যায় আবুল কালাম। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের বাবা AFM আফজাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গাইবান্ধার সাঘাটার ফলিয়াদিনগর গ্রামের পারিবারিক কবরস্থানে সোমবার সন্ধ্যায় চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে বাদ আসর ফলিয়াদিগর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। রোববার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তার মৃত্যুতে শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শঙ্কর কুমার এই রিমান্ড দেন। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বুধবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে রাজশাহীর বোয়াখালী থানায় সোপর্দ করে। সিটি গেটে জাতির পিতার মুরাল স্থাপনে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে 3 থানায় 3টি এজাহার জমা হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। এদিকে শীতের সবজি নিয়ে বিপাকে উত্তরের কৃষক। অসময়ের বৃষ্টি আর রাসায়নিক সারসহ কীটনাশকের দাম বৃদ্ধিতে ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কৃষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে পথে বসতে হবে তাদের। শাহনওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রঙিন কার্পেটে ছেয়ে গেছে জমি, ফুল ফুটেছে, সিম ধরেছে থোকায় থোকায়। শীতের আগাম সবজির শোভা চারদিক। দিগন্তজোড়া ক্ষেত ছেয়ে গেছে কপি, বেগুন, মূলা, করলা, পালং শাক, পেঁয়াজ পাতা, ধনে পাতা সহ নানা ধরনের সবজিতে। কিন্তু নিত্যপণ্যের বাজারে উত্তাপ থাকলেও কৃষকের মনে সুখ নেই। প্রতি বছর কৃষিতে লোকসানের বোঝা ভারী হচ্ছে তাদের। পাচ্ছেন না ফসলের ন্যায্য দাম। সার, কীটনাশক এবং মজুরির দাম হিসাবে আমাদের আবাদ করে কোনো ফল পাওয়া যায় না। মানে যা খরচ আসে তাই ব্যয় হয়ে যায়। আবাদ করে তো আমাদের দাম পাই না, সে কারণে আমাদের সমস্যা হয়ে যায়। আমরা যেটা আবাদ করি সেটার ন্যায্য মূল্য আমরা পাই না। আমরা যেটা পাই তাতে আমাদের লস আসে। সরকার যদি আমাদের কৃষকের উপরে নজর দিত তাহলে তো আমাদের অনেকটা ডেভেলপ হইতো, উন্নত মানের আমরা আরো উন্নত পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হইতাম। এখন পর্যায়ক্রমে এমন অবস্থা দেখা যাচ্ছে যে কৃষকের অনীহা আসি গেছে। রংপুর কৃষি অঞ্চলে 5 জেলায় 42,000 হেক্টরে চাষ হয়েছে শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেটাও যেমন দেখতে হয়, আবার ভোক্তা যাতে মানে একটা ক্রয় ক্ষমতার মধ্যে সে কিনতে পারে, দুই সাইডই কিন্তু আমাদের দেখতে হয়। চলতি মৌসুমে রংপুরে শীতকালীন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা 9.5 লাখ টন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নারী ইস্যুতে তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য ব্যক্তিগত, কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, জানালেন কাদের। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন করা বক্তব্যের অভিযোগ বিএনপির। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন, বলেন বিএনপি নেতারা। জিয়ার পরিবার নিয়ে অশ্রাব্য বক্তব্য সহ্য না করার হুঁশিয়ারি। ব্যবসা বাণিজ্য আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো দৃঢ় করতে মৈত্রী দিবসের ভিডিও বার্তায় আহ্বান প্রধানমন্ত্রীর।
লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দিনভর টানা বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বিপাকে দিনমজুররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.visionnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।